আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সফর উপলক্ষে বিষয়টি আবার সামনে এসেছে। প্রশ্ন হলো, কি আছে এই বাণিজ্য চুক্তিতে যা বারবার আলোচনার জন্ম দিচ্ছে? এই চুক্তির মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়ানো এবং বিভিন্ন ধরনের বাণিজ্য বাধা কমানো। বাংলাদেশকে অনেক মার্কিন পণ্যের ওপর ট্যাক্স বা শুল্ক কমাতে বা তুলে দিতে হবে। এটি তাৎক্ষণিকভাবে অথবা 5 বছর বা 10 বছর মেয়াদে করা হবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর কোটা আরোপ করতে পারবে না যদি না দুই দেশ এ বিষয়ে সম্মত হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর পাল্টা শুল্ক প্রয়োগ করবে, কিছু ব্যতিক্রম থাকবে। অতিরিক্ত শুল্ক সর্বোচ্চ প্রায় 19% পর্যন্ত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রকে 326টা ছাড়া অলমোস্ট সব পণ্যে আমাদের শূন্য শুল্ক সুবিধা দিতে হবে। প্রথম দিকে 4,500-এর মতো, তারপর আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বাকিটা আমাদের দিতে হবে। আমাদেরও অল্প কয়েকটির উপরে তারা শূন্য শুল্ক দিয়েছে, কিন্তু এটা আমাদের প্রথমে যে 37% রেসিপ্রোকাল ট্যারিফ বসানো হয়েছিল এবং সেইটা পরবর্তীতে এখন আলাপ আলোচনা এবং বিভিন্ন পরিবর্তন সাপেক্ষে এটা এখন 19%-এ আসছে। চুক্তির আগে বা অতিরিক্ত শুল্ক আরোপের আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্যে ভারসাম্যহীনতা এমন ছিল। বাংলাদেশ প্রতি বছর প্রায় 8 থেকে 900 কোটি ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করত, যার বেশিরভাগই পোশাক। আর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করত প্রায় 2 থেকে 300 কোটি ডলারের পণ্য। সেই সময় বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রে গড়ে 15 থেকে 30% পর্যন্ত শুল্ক ছিল, আর বাংলাদেশের বাজারে মার্কিন পণ্যের ওপর অনেক ক্ষেত্রে 25 থেকে 50% পর্যন্ত শুল্ক প্রযোজ্য ছিল। এর সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কিছু রপ্তানি পণ্যের জন্য শুল্ক কমানোর সুযোগ দিতে পারে। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশি পোশাক রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের শূন্য শুল্ক বা কোনো ট্যাক্স দিতে হবে না, তবে তা নির্দিষ্ট পরিমাণ পণ্যের উপর হবে এবং এর সঙ্গে বাংলাদেশের কারখানাগুলোকে যুক্তরাষ্ট্র থেকে পণ্যের কাঁচামাল যেমন তুলা বা অন্যান্য টেক্সটাইল উপকরণ আমদানির শর্ত যুক্ত থাকতে পারে। কিন্তু বাংলাদেশ এসব কাঁচামালের অনেকটাই চীন ও ভারত থেকে আনে। এখন বলা হচ্ছে যে যেসব দেশ স্টেট ওন এন্টারপ্রাইজকে সাবসিডি দিয়ে তোমাদের দেশে পাঠায়, সেখান থেকে তুমি আমদানি করতে পারবা না। তো আমাদের তো সস্তায় পাওয়া নিয়ে কথা। এখন চীনের আমদানি রপ্তানিকারককে যদি চীনের সরকার সাবসিডি দিয়ে যদি আমার দেশে কম দামে যদি বিক্রি করতে দেয়, আমি যদি কম দামে পাই, তাহলে আমার ভোক্তা উপকৃত হয়, আমার উৎপাদনশীল খাত উপকৃত হয়, আমার রপ্তানিমুখী খাত উপকৃত হয়। ওইটা তো আমার মাথা ব্যথা না। এছাড়া বাংলাদেশকে মার্কিন পণ্যে অশুল্ক বাধা অর্থাৎ নিয়ম ও প্রশাসনিক বাধা কমাতে হবে। অনেক পণ্যের ক্ষেত্রে বাংলাদেশকে মার্কিন মান, সার্টিফিকেশন ও পরীক্ষার ফলাফল গ্রহণ করতে হবে। যেমন ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে মার্কিন FDA এর অনুমোদন গ্রহণ করতে হবে। গাড়ি ও যন্ত্রাংশের ক্ষেত্রে মার্কিন নিরাপত্তা মান গ্রহণ করতে হবে। এরপর যুক্তরাষ্ট্র থেকে বড় আকারের ক্রয়াদেশের প্রতিশ্রুতি রয়েছে চুক্তিতে। এর মধ্যে রয়েছে 14টি মার্কিন বোয়িং বিমান, 15 বছরে 1,500 কোটি ডলারের লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা LNG, 5 বছরে কমপক্ষে 35 লাখ টন গম, প্রায় 1 বছরে কমপক্ষে 125 কোটি ডলারের সয়াবিন বা সয়া পণ্য, 350 কোটি ডলারের তুলা। আরও রয়েছে প্রতিরক্ষা বাণিজ্য বাড়ানোর বিষয়টি। বাংলাদেশ আগে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, বিশেষত ফ্রান্সের সাথে এয়ারবাস কেনার একটা সমঝোতার মতো হয়েছিল। এখন যদি এইটা কেনা হয়, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু বলতে পারে, এবং আমরা শুনতেছি যে তারা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি তোমাদের সাথে বাণিজ্য ঘাটতির কারণ দেখিয়ে তোমাদেরকে এগুলোতে স্বীকৃত করে এবং শর্ত দেয়, তো তাহলে তো আমাদের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তোমাদের বাণিজ্য যেটা, আমাদের তো ঘাটতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো অনেক বেশি। তো তাহলে আমরাও তো তাহলে এই ধরনের শর্ত দিয়ে তোমাদেরকে স্বীকৃত করতে পারি। চুক্তিতে ডিজিটাল বাণিজ্য, মেধাস্বত্ব সুরক্ষা এবং বিদেশি বিনিয়োগের বিষয়েও অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশকে ডেটা প্রবাহের উপর কম বাধা রাখতে হবে, মেধাস্বত্ব সুরক্ষা জোরদার করতে হবে এবং বাংলাদেশকে কৃষি, জ্বালানি, টেলিযোগাযোগ ও অবকাঠামোর মতো খাতে মার্কিন বিনিয়োগ সহজ করতে হবে। কিছু খাতে বিদেশি মালিকানার সীমা শিথিল করতে হবে। বাংলাদেশের শ্রম আইনে বড় ধরনের আইনি ও প্রশাসনিক পরিবর্তন প্রয়োজন হবে। বিশেষ করে শ্রমিকদের সংগঠন ও ইউনিয়ন করার অধিকার শক্তিশালী করতে হবে।
আরও আছে নিরাপত্তা ও কৌশলগত সমন্বয়ের বিষয়। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা নীতির সাথে সমন্বয় করতে হবে বাংলাদেশকে। কোনো দেশ মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী হলে তার সঙ্গে লেনদেন সীমিত করতে হবে। প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণে সহযোগিতা করতে হবে। কিছু ক্ষেত্রে কৌশলগত ক্রয় সীমিত করতে হতে পারে, যেমন নির্দিষ্ট দেশ থেকে পারমাণবিক উপকরণ কেনা। এর ফলে বাণিজ্য নীতি মার্কিন জাতীয় নিরাপত্তা নীতির সাথে অ্যালাইন্ড বা সামঞ্জস্যপূর্ণ করার চাপ থাকতে পারে। রাশিয়া থেকে রিঅ্যাক্টর যদি না কেনা হয়, সমরাস্ত্র যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা হয়, যেখানে শতকরা ৮০% এখন চীন থেকে আসে, এগুলোর তো বিভিন্ন ধরনের তাৎপর্য আছে। বাংলাদেশের ডিফেন্স প্রকিউরমেন্ট, তার যে স্ট্রাকচার, এগুলো বড় ধরনের পরিবর্তন এগুলোর ফলে করতে হবে। এখন তারা চেষ্টা করবেন তাদের বলয়ের দিকে নিয়ে আসার জন্য, এবং ট্রেডিশনাল যেসব সম্পর্ক বাংলাদেশের আছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও ছিল, কিন্তু এখন একটা নতুনভাবে আরো এটাকে একটা কৌশলী একটা বৃত্তের মধ্যে নিয়ে আসার একটা চেষ্টা। চুক্তি প্রয়োগের ক্ষেত্রেও কৌশলগত বাড়তি সুবিধা থাকবে যুক্তরাষ্ট্রের। যদি যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ চুক্তি লঙ্ঘন করেছে, তারা আবার শুল্ক আরোপ করতে পারে বা অন্য ব্যবস্থা নিতে পারে। দুই দেশের যে কোনো একটি দেশ ৬০ দিনের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যাদের সাথে চুক্তি হয়েছে সেই চুক্তি যাতে কেউ যদি বাতিল করতে চায়, তাহলে তিনি আরো তার উপরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন। তো বাংলাদেশ অবশ্যই নেগোসিয়েশনের দিক থেকে দুর্বল একটা অবস্থানে পড়ে গেছে। চুক্তিটা ইলেকশনের ৩ দিন আগে সাইন না করলেই সবচেয়ে ভালো হতো। কি তাড়াহুড়া ছিল সেটাও আমরা জানি না। সুতরাং এই চুক্তি নিয়ে এরই মধ্যে যে উদ্বেগগুলো দেখা গেছে তা হলো, এক, চুক্তিটি অনেকের মতে অসম। দ্বিতীয়ত, কোনো অর্থনীতিবিদ মনে করেন যুক্তরাষ্ট্রের তুলা বা টেক্সটাইল উপকরণ ব্যবহারের শর্ত থাকলে বাংলাদেশকে তুলনামূলক সস্তা সরবরাহকারী দেশ থেকে সরে আসতে হতে পারে, যা পোশাক শিল্পের উৎপাদন খরচ বাড়াতে পারে। আরেকটি উদ্বেগ হলো মার্কিন নিষেধাজ্ঞার নীতির সাথে সমন্বয় করতে হলে ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য বাণিজ্য অংশীদারদের সাথে সম্পর্ক পরিচালনা করা কঠিন হতে পারে। এছাড়া চুক্তিতে যুক্তরাষ্ট্রের পণ্য কেনার যে বড় প্রতিশ্রুতি রয়েছে, তা বাংলাদেশের আমদানি সিদ্ধান্তকে একদিকে ঝুঁকিয়ে দিতে পারে। সব শেষে চুক্তির প্রয়োগ ও শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ চুক্তির শর্ত মানছে না, তাহলে তারা আবারও বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়াতে পারে, যা বাংলাদেশের প্রধান রপ্তানি খাতকে প্রভাবিত করতে পারে। তো আমরা যদি দেখি যে ক্যাম্বোডিয়ার সাথেও কিন্তু এই ধরনের এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা ART হয়েছে, মালয়েশিয়ার সাথেও হয়েছে, কিন্তু তুলনামূলক বিচার করলে বাংলাদেশের উপরে শর্ত অনেক বেশি, এবং এটাকে বিভিন্ন মাত্রায় এবং বিভিন্ন দিক থেকে বাংলাদেশকে একটা চাপের মধ্যে এই চুক্তির মধ্যে রাখা হয়েছে। তো এগুলো যদি কিছুটা আলোচনা আবার ওপেন করতে চায় নতুন সরকার, হয়তো তারা সেটাও করতে পারে, সেটা আমরা জানি না। আমার মনে হয় যে সেটা করলে হয়তো চুক্তি ফাইনাল করার আগে একটা সুযোগ যেহেতু আছে, উইন্ডো অফ অপরচুনিটি, সেটা হয়তো করা যেতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি একদিকে নতুন সুযোগ তৈরি করতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারের প্রবেশের ক্ষেত্রে। একই সাথে এটি নীতিগত পরিবর্তন, সরবরাহ চেইন এবং অর্থনৈতিক ভারসাম্য নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, চুক্তির পূর্ণ বাস্তবায়নের আগে শর্তগুলোতে আদৌ কোনো পরিবর্তন আসে কিনা, বা এলে কী ধরনের পরিবর্তন আসে।